ভারতের গণতন্ত্র কি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মানুষের ভোটের চেয়েও একটা মেশিন আর তার ভেতরের কলকবজার তদন্ত বেশি জরুরি হয়ে পড়েছে? বোম্বে হাইকোর্টের একটা ঐতিহাসিক রায় কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলে দিয়েছে। আর এই রায়ের ফলে ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন মানে ইভিএম এমন এক আতশ কাচের নিচে এসে পড়েছে যা আগে কখনো হয়নি। চলুন আজ এই রায়ের একেবারে গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো এই পর্বে আমরা মোট ৬টা দিক খতিয়ে দেখব। প্রথমে বুঝব দৃশ্যমান সুবিচারের ধারণাটা এখানে কেন এত গুরুত্বপূর্ণ। তারপর জানব চান্দিওয়ালির সেই নির্বাচনের ঘটনাটা যার থেকে সবকিছুর সূত্রপাত। এরপর দেখব আদালতের সেই যুগান্তকারী আদেশটা ঠিক কী। তারপর আমরা মেশিনের ভেতরে ঢুকে দেখব তদন্তে ঠিক কী করা হবে। এরপরে আমরা এর দুটো সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, আর সবশেষে প্রযুক্তির থেকেও বড় যে জিনিসটা অর্থাৎ বিশ্বাস সে বিষয়ে কথা বলবো। সুবিচারকে দৃশ্যমান হতে হবে, এই মৌলিক ধারণাটা সেটাই এখন ভারতের গণতন্ত্রের একেবারে কেন্দ্রে থাকা একটা প্রযুক্তির ওপর প্রয়োগ করা হচ্ছে, আর তাতেই কিন্তু একটা নতুন বিতর্কের জন্ম হয়েছে। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে, ভারতের ভোটিং মেশিনগুলো কি এই দৃশ্যমান সুবিচারের পরীক্ষায় পাশ করতে পারছে? মানে পুরো বিতর্কটাই কিন্তু আসলে এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। গল্পটা শুরু হচ্ছে মুম্বাইয়ের চান্দিওয়ালি বিধানসভা কেন্দ্র থেকে। ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী আরিফ নাসিম খান খুব অল্প ভোটের ব্যবধানে হেরে যান। কিন্তু এটা শুধু একটা হার জিতের গল্প ছিল না, অভিযোগটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। বলা হচ্ছিল যে ভোট নেওয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত বেশ কিছু বড়সড় গরমিল চোখে পড়েছে। আর এরপরেই পুরো নির্বাচনী প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন তুলে আদালতে একটা মামলা করা হয়। এতদিন ধরে নির্বাচন কমিশনের একটা দুর্ভেদ্য অবস্থান ছিল যে একবার ইভিএম সিল হয়ে গেলে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না, ওটা সব প্রশ্নের ঊর্ধ্বে। এই মামলাটা আসলে কমিশনের সেই দুর্গে প্রথমবার আঘাত হানার একটা বড় প্রচেষ্টা। আদালতের সেই যুগান্তকারী আদেশ যা নির্বাচনী তদন্তের মানেটাই যেন নতুন করে লিখে দিচ্ছে। দেখুন, আদালত যা করতে বলেছে সেটা কিন্তু সাধারণ ভোট গোনা বা রিকাউন্টিং নয়। সাধারণ রিকাউন্টিং মানে কি? ভিভিপিএটির কাগজে স্লিপের সাথে ইভিএমের ইলেকট্রনিক ভোটের সংখ্যা মিলিয়ে দেখা। কিন্তু এখানে আদালত যা করতে বলেছে তা হল মেশিনের ভেতরের হার্ডওয়্যার আর সফটওয়্যারকে একেবারে ফরেনসিক ল্যাবের মতো করে পরীক্ষা করা। এটা কিন্তু ভারতের সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। এই নতুন শব্দটা ভালো করে খেয়াল করুন, স্ট্রাকচারাল ডায়াগনস্টিক ইন্সপেকশন। এর মানেটা কি? সোজা কথায় বললে মেশিনে কটা ভোট পড়েছে শুধু সেটা দেখা নয়, বরং মেশিনটার পুরো শরীর মানে তার অ্যানাটমি আর গঠনটাই পরীক্ষা করে দেখা। আদালত আক্ষরিক অর্থেই মেশিনের একটা পোস্টমর্টেম করতে বলেছে। এই যে মেশিনের অটোপসি হবে, সেখানে ইঞ্জিনিয়াররা ঠিক কী খুঁজবেন, কি পরীক্ষা করে দেখবেন? তদন্তটা কিন্তু সব মেশিনের ওপর হবে না। চান্দিওয়ালি কেন্দ্রের মোট ইভিএমের ৫% মানে ধরুন প্রায় ২০টা মেশিনকে নমুনা হিসেবে বেছে নেওয়া হবে। এই ২০টা মেশিনই এখন গোটা দেশের ফোকাসে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইঞ্জিনিয়ারদের মূলত ৩টে বড় প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। ১ নম্বর, মাইক্রোকন্ট্রোলার পরীক্ষা করে দেখা হবে যে কোনোভাবে বাইরে থেকে কোনো কোড বা প্রোগ্রাম মেশিনে ঢোকানো সম্ভব কিনা। ২ নম্বর, বার্ন মেমোরি চেক করে দেখা হবে যে ভোট পড়ার সময় রিয়েল টাইমে ডেটা পাল্টে ফেলা যায় কিনা। আর ৩ নম্বর, যে বোতামটা টেপা হয়েছে ভিভিপ্যাটের স্লিপে ঠিক সেই চিহ্নই প্রিন্ট হয়েছে কিনা এবং মেশিনেও সেই ভোটটাই জমা হয়েছে কিনা, মানে ৩টে জিনিসের মধ্যে কোনো গরমিল আছে কিনা। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মানে আসল গেম চেঞ্জার যা, সেটা হলো এই প্রথমবার যিনি মামলা করেছেন তার নিজের টেকনিক্যাল এক্সপার্টও সেখানে উপস্থিত থাকতে পারবেন। এই যে একটা থার্ড পার্টি নজরদারি, এটাই এই রায়ের আসল শক্তি, যা পুরো প্রক্রিয়াটায় একটা স্বচ্ছতা আনতে পারে। এখন আমরা দেখব এই তদন্তের ফল কি হতে পারে, এর দুটো সম্ভাব্য ভবিষ্যৎ কি, এবং তার প্রভাব সারা দেশের ওপর কিভাবে পড়তে পারে, কারণ এর গুরুত্ব কিন্তু অনেক। দেখুন, দুটো রাস্তা আছে। যদি তদন্তে সামান্যতম কোনো গরমিল পাওয়া যায় তাহলে কিন্তু সেটা শুধু চান্দিওয়ালির ফলকে নয়, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ফলাফলের উপরে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেবে। আর তখন 100% ভিভিপ্যাট গণনার দাবিটা আরও জোরালো হবে।
অন্যদিকে যদি সব কিছু নিখুঁত পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশনের দাবি আরও মজবুত হবে এবং যারা ইভিএম নিয়ে প্রশ্ন তোলে তাদের জন্য এটা একটা কড়া জবাব হবে। তবে ব্যাপারটা এত সোজাসাপটাও নয়, কিছু কিন্তু আছে। যেমন নির্বাচনের এতদিন পর ডেটা কি একই রকম আছে, নাকি তার মৌলিকতা নষ্ট হয়ে গেছে? যে 5% মেশিন বাছা হবে সেটা কি সত্যিই র্যান্ডমলি বাছা হবে, নাকি আগে থেকেই ঠিক করা থাকবে? আর সবথেকে বড় প্রশ্ন, ব্ল্যাক বক্স সমস্যা। মেশিনের সফটওয়্যারটা যেহেতু একটা গোপন জিনিস, সেটা কি তার ভেতরের আসল কার্যকলাপ লুকিয়ে রাখতে পারে? এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু পাওয়া দরকার। প্রযুক্তির বাইরে গিয়ে যদি ভাবি তাহলে আসল বাজিটা ঠিক কিসের ওপর লাগানো? এই কথাটা একবার ভাবুন। গণতন্ত্র মেশিনে চলে না, বিশ্বাসে চলে। শাসকের ক্ষমতার আসল উৎস হল শাসিতের সম্মতি। সুতরাং মূল লড়াইটা কিন্তু প্রযুক্তি বা মেশিন নিয়ে নয়, আসল লড়াইটা হল মানুষের আস্থা বা বিশ্বাস নিয়ে। আসল সমস্যাটা হল বিশ্বাসের ঘাটতি। যখন কোনো প্রতিষ্ঠান আত্মরক্ষামূলক হয়ে ওঠে, মানে ডিফেন্সিভ হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনে সন্দেহ তো বাড়বেই। বম্বে হাইকোর্টের এই আদেশটা আসলে নির্বাচন কমিশনকে সেই আত্মরক্ষার খোলস থেকে বের করে এনে একটা স্বচ্ছতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর তাই সব শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে। এই পরীক্ষা কি গণতন্ত্রের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনবে, নাকি এটা ভারতকে আবার সেই ব্যালট পেপারের যুগে ফিরে যেতে বাধ্য করবে? উত্তরটা কিন্তু ভারতের নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎটাই ঠিক করে দিতে পারে।